প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেবে সরকার, আশা মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীর দলীয় পদ নিয়ে আগের অবস্থানে বিএনপি। রাজনীতিতে মতপার্থক্য থাকলেও হামলা ফ্যাসিবাদী আচরণ, বলছেন এনসিপি নেতারা। সালাউদ্দিনকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে কক্সবাজারে আজও বিক্ষোভ। গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের স্বজনের উত্তেজিত আচরণে ময়নাতদন্ত করা যায়নি। হাসপাতালের বিবৃতি, আরও 4 মামলায় আসামি 5,000-এর বেশি। ডাকসু নির্বাচনের তফসিল 29 জুলাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট, কেন্দ্র থাকছে হলের বাইরে। ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে জানালেন শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি সুমাইরা রাত্রি। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে বিএনপি জনগণের সরকার গঠন করতে চায় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেছেন সরকার তার প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেবে। সে সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার জোরালো দাবি জানান তিনি। এদিকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন ঠেকানোর যত চেষ্টা করা হোক না কেন ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে। আর জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য দেখা গিয়েছিল, দিনে দিনে সেটি যেন অনেকটাই মলিন হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ আর বক্তব্যে সেটি আরও স্পষ্ট হয়েছে। বিএনপি এটিকে নির্বাচন পেছানোর ইঙ্গিত হিসেবে দেখছে। নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে রোববার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একই শঙ্কার কথা উল্লেখ করেন। বলেন, সরকার নির্বাচন ঠেকানোর যত চেষ্টাই করুক না কেন ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে। প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব বলেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ নির্বাচন। আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে, বাংলাদেশের জনগণ শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের সঙ্গে আছে। এবং সেই নির্বাচন আপনারা ঠেকানোর যত চেষ্টাই করেন না কেন ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হবে। এদিকে সংকট সমাধানে জাতীয় ঐক্যকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, গণতন্ত্রের ভিত শক্তিশালী হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। জিয়া উদ্যানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। হাসিনার বিচার সবার আগে আমরা চাই এবং করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাই ঐক্যটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এখানে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য, সর্বসাধারণের ঐক্য, এবং এই ঐক্যটা হবে সুদৃঢ় ঐক্য, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের সরকার গঠন করতে চায়। সরকার প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26-এর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। শেষে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে জিয়া উদ্যানে গণ অভ্যুত্থানের শহীদদের নামে বৃক্ষরোপণ করা হয়। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবে না, এই বিষয়ে বিএনপি একমত নয় বলে ঐকমত্য কমিশনের বৈঠকে ফের জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদীয় দলের প্রধান করার প্রস্তাব দিয়েছে এনসিপি।
আর তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতাসীন দলের পাশাপাশি বিরোধী দল এবং তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল থেকে প্রতিনিধি রাখার প্রস্তাব জামায়াতের। এ অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার এবং উচ্চকক্ষ ইস্যুতে আগামী 2-1 দিনের মধ্যে সমাধান আসবে বলে আশা করছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জোট হয়, তারা পার্লামেন্টারি পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন, সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না, কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। প্রধানমন্ত্রী, লিডার অফ দি হাউস এবং দলের প্রধান, এই তিনটির ভিতরে যে কোনো একটাতে একজন ব্যক্তি দায়িত্ব পালন করতে পারবেন। উনি হয়তো প্রধানমন্ত্রী থাকবেন, নতুবা দলের প্রধান থাকবেন, নতুবা লিডার অফ দি হাউস থাকবেন। আমরা এখানে বলেছি যে না, দুইটাতে ওনাকে চয়েস দেওয়া যেতে পারে। একটি হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে লিডার অফ দি হাউস। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় প্রধান, একই সাথে স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদে যেই দল তৃতীয় অবস্থানে থাকবে তাদের সেখান থেকে একজন, মোট 5 জনের একটি বাছাই কমিটি হবে। এবং প্রধান উপদেষ্টার প্রস্তাবনার ক্ষেত্রে বাকি যে 3 দল অর্থাৎ সরকার দল, বিরোধী দল এবং তৃতীয় দল, তারা 3 থেকে 5 জন করে নাম প্রস্তাব করবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন ইতিমধ্যেই জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে গত ফেব্রুয়ারি থেকে কাজ করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্যে দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিমধ্যেই ঐক্যমত্য হয়েছে। আমরা আশা করছি যে বাকি দিনগুলোর সংলাপে আরও কয়েকটি মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে এবং জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ প্রণয়ন করা সম্ভব হবে। পাহাড়ে দীর্ঘদিন ধরে বৈষম্য জিয়ে রাখা হয়েছে। পাহাড়ে বাঙালি সবাইকে নিয়েই এই বৈষম্য দূর করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাঙ্গামাটিতে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, রাজনীতিতে কথার যুদ্ধ থাকবেই, তবে হামলা, মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ ফ্যাসিবাদী আচরণ। আর জানাচ্ছেন শোয়েব রহমান। 20তম দিনে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয় রাঙ্গামাটি থেকে। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে পৌঁছালে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান পাহাড়ের বাসিন্দারা। গোপালগঞ্জ, কক্সবাজার ও বাঁশখালীতে এনসিপি কর্মীদের উপর হামলার ঘটনায় মোড়ে মোড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাঙ্গামাটিতে পদযাত্রা করে বনরূপায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে দীর্ঘদিন ধরে বৈষম্য জিয়ে রাখা হয়েছে। পাহাড়ি বাঙালি সবাইকে নিয়েই এ বৈষম্য দূর করতে হবে। এ সময় সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, রাজনীতিতে কথার যুদ্ধ থাকবেই, কিন্তু হামলা, মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ এসব কিছুই ফ্যাসিবাদী আচরণ। পাহাড়কে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবহার করে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান সার্জিস। চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। আমাদের রাজনীতি চলবে, আমাদের জীবন চলবে, কিন্তু আমাদের এই পাহাড়ি জীব বৈচিত্র্যকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। এর আগে রোববার সকালে চট্টগ্রামের হোটেল সৈকতে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসর থাকায় শহীদ পরিবাররা যথাযথ সম্মান পায়নি। সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না বা পৌঁছাইতে দেরি করছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে, কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো।
এছাড়া জুলাই সনদ ঘোষণার মাধ্যমে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান এনসিপি নেতারা। শোয়েব রহমান, এখন, রাঙামাটি। রাঙামাটির পর চট্টগ্রামে পদযাত্রা ও জনসভা করছে জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত জানাতে নগরের বিপ্লব উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে সমাবেশে জনসমাগম কেমন দেখছেন এবং কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হয়েছে কিনা? দেশ গড়তে পদযাত্রা স্লোগানে মাসব্যাপী যে কর্মসূচি শুরু করেছে তার 20তম থেকে রাঙ্গামাটি জেলাতে পদযাত্রা হয়েছিল এবং কেন্দ্রীয় নেতারা সেই পদযাত্রায় অংশগ্রহণ করে বিকেলে আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের নাগাদ সেই পদযাত্রাটি রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে এসে পৌঁছায়। একটু আগেই নগরীর বহাদ্দার হাট থেকে পদযাত্রা শুরু হয়, যেখানে নাহিদ ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি মুরাদপুর হয়ে 16 অতিক্রম করে কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থলে এসে পৌঁছাবে আমরা জানতে পেরেছি। তবে আমরা দেখেছি বিকেল নাগাদ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেখান থেকে এনসিপির সমর্থকরা এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের কর্মী সমর্থকরা সমাবেশস্থলে এসে পৌঁছায় এবং আমরা দেখতে পাচ্ছি বিপ্লব উদ্যানটি এখন অনেকটা লোকারণ্য হয়ে আছে, যেখানে এই মুহূর্তে আসলে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা কথা বলছেন এবং তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দেশ গড়তে যে ফ্যাসিবাদকে। কক্সবাজারে চট্টগ্রামে চলছে এনসিপির জনসভা এবং সেখান থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। এদিকে কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিএনপি। একই বিষয়ে রাঙামাটিতেও বিক্ষোভ করছে দলটি। বিকেলে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন বিএনপি সহ দলের সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ দলের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। এ সময় এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নানা ধরনের স্লোগান দেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে। একই বিষয়ে রাঙামাটিতেও বিক্ষোভ করছে দলটি। গতকাল এনসিপির পদযাত্রা থেকে কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্যের জেরে ফুঁসে ওঠে কক্সবাজার জেলা বিএনপি। তাৎক্ষণিক প্রতিবাদে মাঠে নামে তারা। এরই অংশ হিসেবে আজও বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করে দলটি। একটি সভ্য রাজনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে এমন বক্তব্য কেউ আশা করে না। আমরা যারা এই বিগত 16-17 বছর একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ চালিয়ে যাচ্ছি, আমরা এমন অসভ্য, অসৌজন্যমূলক বক্তব্য আমরা প্রত্যাহার করেছি। রাজনীতি করবেন, রাজনীতি সুন্দরভাবে করেন, রাজনীতির শিষ্টাচার আগে শিখুন, রাজনীতির শিষ্টাচার শিখে রাজনীতি করতে আসুন। গোপালগঞ্জের সংঘর্ষে মৃত্যুর ঘটনায় আরও 4টি হত্যা মামলা করেছে পুলিশ। আসামি করা হয়েছে প্রায় 5,500 মানুষকে। এদিকে ময়নাতদন্ত ইস্যুতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল বিবৃতিতে বলেছে, সংঘর্ষে নিহতদের স্বজনদের অসৌজন্যমূলক ও উত্তেজিত আচরণের কারণে মরদেহের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। আর জানাচ্ছেন আসিফ ইকবাল খান। গেল 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির জুলাই কর্মসূচিতে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়, আহত হন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে 144 ধারা জারি করেন জেলা প্রশাসন। পরে রাতেই জারি করা হয় কারফিউ। পরে কারফিউর সময় কয়েক দফা বাড়ানো হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় 4 দিন পর থেকে ফের 144 ধারা জারি করা হয়। এবার সংঘর্ষে মৃত্যুর ঘটনায় শনিবার রাতে 4টি হত্যা মামলা করেছে পুলিশ। শনিবার রাতে সদর থানায় 4 জন এসআই বাদী হয়ে মামলাগুলো করেন। 4টি মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা মোট 5,400 জনকে আসামি করা হয়েছে। এর আগে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে মোট 4টি মামলা করা হয়। 4টি মামলায় আসামি করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 358 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা 2,650 জনকে।
এদিকে গোপালগঞ্জ ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন দোষী ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। এ সময় তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, যদিও এখনও সেখানে 144 ধারা বলবৎ আছে। তবে পরিস্থিতি অনুসারে পর্যায়ক্রমে সেটি তুলে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। এদিকে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের স্বজনদের অসৌজন্যমূলক ও উত্তেজিত আচরণের কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ঘাটতি তথ্য পূরণে দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টি সহ 83টি দলকে চিঠি দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে 144টি নতুন দল আবেদন করলেও প্রাথমিক যাচাই বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ না হয় প্রথম ধাপে 62টি নিবন্ধন প্রত্যাশী দলকে ঘাটতি পূরণের চিঠি দিয়েছে ইসি। রোববার ইসির উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম ধাপে 62টি দলকে চিঠি দেওয়া হয়। এবার দ্বিতীয় ধাপে 83টি দলকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে 29 জুলাই। আর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ হতে পারে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। কমিশনের সভায় সিদ্ধান্ত হয় হলের বাইরে নিরপেক্ষ 6 কেন্দ্রে ভোট হবে। 2018-19 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা ডাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হবার যোগ্য হবেন না। নির্ধারিত সময়ের মধ্যেই ভোট করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মেহরাব সুমনের প্রতিবেদন। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি, সকল ছাত্র সংগঠন সহ অংশীজনদের সাথে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র 6 জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরেও ভোট কেন্দ্র থাকবে। নির্ধারিত ভোট কেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল ও কলেজ কেন্দ্র। সভায় জানানো হয় 2018-19 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা ডাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হবার যোগ্য হবেন না। কারো ছাত্রত্ব না থাকলে তাকে কোনোভাবেই ভোটার অথবা ক্যান্ডিডেট করা যায় না, এটা বিশ্ববিদ্যালয় কোনোভাবে আইন করতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। 29 তারিখের ব্যাপারে তো অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। তার 3টা কারণ। একটা হচ্ছে আমাদের ভোটার তালিকা চূড়ান্তকরণের বিষয় আছে, এই বছর কিছু বিশেষত্ব আছে, 22-24-25 সালের বিষয় আছে, আমাদের 18-19 সালের বিষয় আছে, এবং আমাদের এর মধ্যে কিছু ওই ফৌজদারি অপরাধে যুক্ত কিংবা ছাত্র নিষিদ্ধ ছাত্র সমস্যায় যুক্ত এরকম বিষয়গুলো আছে ভোটার তালিকা। সুতরাং কিছু সময় একটা লাগছে। আমার মনে হয় অত্যন্ত রিজনেবল। 29 তারিখ তারা করবেন। আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সবাইকে নিয়ে। দীর্ঘ আলোচনার পরে নির্বাচন তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্বাগত জানিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। তো নানান বিতর্ক আসছে শিবিরের ব্যাপারে, অনেকে বিভিন্ন কনসার্ন জানিয়েছে যেগুলো আগে জানাতো। তো সেখানে আমরা আমাদের রিপ্লাইটা দিয়েছি। তারা কোনো সংগঠন অভিযোগ দিয়েছে যে হচ্ছে 90-এর আগের ওই 90-এর দশকের সন্ত্রাসী আক্রমণ হয়েছে বা হচ্ছে পরিবেশ পরিষদ এই ধরনের এলিগেশনগুলো আসছে। আমরা রিপ্লাই স্পষ্টত দিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে অ্যাক্সেস দেওয়া না দেওয়ার অথরিটি 3টা প্রতিষ্ঠানের, একটা হচ্ছে সিনেট, একটা সিন্ডিকেট, একটা হচ্ছে একাডেমিক কাউন্সিল। 3টার বাইরে অন্য কোনো নেমে কোনো প্ল্যাটফর্মে কাউকে অ্যাক্সেস দেওয়া না দেওয়ার অথরিটি নেই। ব্রেক করতে আমরা এখন আর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারতেছি না। দেখেন, যেখানে 10 মাস হয়ে গেছে, এর ভিতরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন ঘোষণা হবে সেদিন ককটেল বিস্ফোরণ, মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে ককটেল ফাটে। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জায়গা থেকে এখন পর্যন্ত দেখলাম না যে কারা ককটেল বিস্ফোরণ করেছে, কেন বিস্ফোরণ করেছে, এটার কারণ বিশ্ববিদ্যালয় উদ্ঘাটন করেছে। আমাদের ক্যাম্পেইন কর্মসূচিও চলবে। 29 তারিখে আমরা যদি
তফসিল না পাই এবং সুনির্দিষ্ট ডেট না পাই 29 তারিখ থেকে আমাদের আবারও কঠোর কর্মসূচি শুরু হবে। এদিকে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার ছাড়া নির্বাচনের তফসিলের তারিখ ঘোষণা করায় হতাশা প্রকাশ করেছেন ছাত্রদল। ডাকসু নিয়ে নানান ধরনের জটিলতা তৈরি হয়, সেই জটিলতা যাতে তৈরি না হয় এবং সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যেন নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা চেয়েছিলাম যে এই গঠনতন্ত্রের সংস্কার করে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষার্থীদের হলগুলোতে যে অবস্থা, সার্বিক পরিবেশ পরিস্থিতি উন্নতির মাধ্যমে ডাকসুর যেন তফসিল বা তারিখ ঘোষণা করা হয়। তো সেক্ষেত্রে আমরা সহ প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন এই জায়গাটাতে কিছুটা আশাহত হয়েছে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়। এই দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি দেয়া সহ নানা কর্মসূচি পালন করে। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। আর 53 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মেহরাব সুমন, এখন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা, সততা, আনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান উপদেষ্টা সেনা প্রধান থেকে শুরু করে সব সেনা সদস্যকে দেশের প্রয়োজনে আত্মত্যাগ ও দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সাকিব, সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞার নামই কিন্তু কারফিউ বলা হয়। এ সময় নিয়ম অমান্যকারীদের কিন্তু সরাসরি গুলি করার নির্দেশনাও রয়েছে আইনে। এবং যদি আপনাকে বলি, তবে জুলাই এবং গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে কারফিউ ছিল সেখানে কিন্তু তোয়াক্কা না করেই এগিয়ে গেছে যারা শিক্ষার্থীরা ছিলেন, তারা কিন্তু বীর দর্পে এগিয়ে গিয়েছিলেন। এবং এই যে কারফিউ, সেই কারফিউটা কিন্তু টানা 15 দিন চলেছে এবং সেখানে কিন্তু সেই কারফিউতে কোনো ধরনের ছাত্র জনতা আসলে সেটা মানেনি এবং তারা এই যে জুলাইয়ের আন্দোলন একেবারে আপনি বলছিলেন যে বীর দর্পে কিন্তু তারা এগিয়ে গিয়েছিলেন। এটি নিয়ে একটি প্রতিবেদন আছে রকিবুল রাহাতে, সেটি দেখে আসবো। জুলাই 2024, সংঘাত, থমথমে সারা দেশ, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীসহ দেশের অন্তত 47 জেলার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলাফল বিপুল প্রাণহানি, স্থাপনা ভাঙচুর, আগুন আর হাহাকার। শুরুটা উত্তরের জেলা রংপুরে। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহসিকতা নাড়িয়ে তোলে ছাত্র জনতার বিবেক। প্রতিবাদে পরের দিনগুলোতে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাধা আসে পতিত আওয়ামী লীগ, তাদের পোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে। আরও ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। ঘোষণা আসে কমপ্লিট শাটডাউনের। যা প্রতিহত করতে গিয়ে প্রতিদিন বাড়ে লাশের সংখ্যা। শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হন আপামর জনতা। শুরু হয় গণ অভ্যুত্থান। পরিস্থিতি সামাল দিতে না পেরে 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে শেখ হাসিনা সরকার। সেনানিবাস ছেড়ে সড়কে সড়কে নেমে আসে দেশের 3 বাহিনীর সদস্যরা। তাদের কাছে ভারী মারণাস্ত্র। 2007 সালের পর দেশবাসী আবারও সাক্ষী হল কারফিউ। 20 জুলাই থেকে আরো ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। জমায়েত ঠেকাতে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে চলে ছাত্র গ্রেপ্তারের আদি খেলা। তবুও থামে না ছাত্র জনতা।
আমরা আন্দোলন করে আবার বাড়ি ফিরে আসতে পারি না। আমরা আসলে আমাদের বন্ধু বা দূরের কোনো রিলেটিভের বাসায় 5-6 দিন থেকে গেছি। কারফিউটা ছিল আমাদের ভিতরে মানে মৃত্যু সনদ পাওয়ার মতো। আমরা পুলিশ দ্বারা খুবই নির্যাতিত হই, স্পেশালি আপনার কারফিউ জারির পর থেকেই আমাদের বাসায় পুলিশ আসে, আমাদের বাবা মাকে অপমান করা হয়। বন্ধুদের সাথেও আমরা ঠিকমতো দেখা গেল কি একসাথে হইতে পারি নাই, ইন্টারনেট কানেকশন ছিল না। তারপর আমরা যেভাবে পারছি একজনের সাথে একজনের কমিউনিকেশন করে আমরা রাজপথে নামছি, আন্দোলন করছি। তবে আবু সাইদ মুগ্ধর মৃত্যু শোকে বিহ্বল শিক্ষার্থীরা কারফিউ বা অস্ত্রে দমে না। জীবন বাজি রেখে বন্দুকের সামনে পরের দিনও রাজপথ কাঁপায় তারা। একজন এখান দিয়ে যেত, একজন ওখান দিয়ে যাইতাম, যার পর আমরা সবাই গোল চত্বরে গিয়ে অ্যাড হইতাম। ওখান থেকে পরে আমরা সবাই সাথে আস্তে আস্তে আমরা আগাইতাম ছাত্র আন্দোলনে। 24টা হচ্ছে আমরা চোখের সামনে দেখেছি প্রত্যেকটা মানুষ কিভাবে আর কি ভয়কে দূর করে দিয়ে রাস্তায় নেমে এসেছিল, সেটাও দেখেছি। কিভাবে এক একটা মানুষকে গুলি করে মারা হয়েছে, মানুষ হিসেবে গণ্য করা হয়নি। জুলাইয়ের শেষ 10 দিন কারফিউ শিথিল আর জোরদারের মধ্যে নানান কৌশলে রাজপথ দখলে নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন ছাত্ররা। নিশ্চিত গুলি জেনেও কারফিউ ভাঙে তারা। যদি আন্দোলনে যাই, আমরা ভেবে নিয়েছি ওই দিন রাতে বাসে ফিরবো না, সে সিদ্ধান্ত নিয়ে গেছি। বাবা মাকে ফোন করে বলছি আমি আইসা ফোন দিচ্ছি, কিন্তু যদি না ফোন দিতে পারি তাহলে বুঝবো যে আমি মারা গেলাম। ভয় অবশ্যই ছিল, কিন্তু ভয়ের থেকেও বেশি ছিল যে আমরা আসলে আমাদের ভাইয়ের হত্যার যে বিচারটা, এই বিচারটা আমরা চাই। 31শে জুলাই হাইকোর্ট মোড়ে কারফিউ ভেঙে আটক হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর। তিনি জানালেন সেদিনকার ভয়াবহ স্মৃতি। গণগ্রেফতার চলছিল তখন, যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। তো সেদিন সকালবেলা যখন আমাদের ক্যাম্পাসে 11টার দিকের কর্মসূচি থাকে, যেহেতু গণগ্রেফতার চলছিল তাই মাত্র 5 জন স্টুডেন্টসদের উপস্থিতি পাই আমরা ক্যাম্পাসে। আমরা ক্যাম্পাস থেকে 5 জন যাত্রা শুরু করি। সো আমরা যাচ্ছিলাম, তখন রমনা হয়ে যাচ্ছিলাম 2 জন করে। 2 জন পিছনে থাকতাম, 2 জন সামনে থাকতাম। তখন আমাদের সাথে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের 2টা আপু যুক্ত হয়। সো আমরা 2 জন করে এগুতাম, আর কর্মসূচি যেদিকে হতো সেদিকে গিয়ে আমরা একত্রিত হতাম। 2রা, 3রা ও 4ঠা আগস্টেও বারবার কারফিউ ভেঙে সরকার হটানোর আন্দোলন বেগবান হয় ছাত্র জনতার সম্মিলনে। অবশেষে এলো কাঙ্ক্ষিত 5ই আগস্ট। দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ কারফিউ অমান্য করে ঢুকতে থাকেন ঢাকায়। এরই মধ্যে খবর আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার। অবশেষে অর্জিত হয় জনতার রক্তের জয়। রকিবুল রাহাত, এখন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় একদিনে 38 আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একদিনে এত আসামি হাজির করার নজির আগে কখনো হয়নি, এবং একই সাথে 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, বিচারপতি ও পুলিশ কর্মকর্তা সহ ছিলেন আসামির তালিকায়। এবং এদিন 15 অক্টোবরের মধ্যে 45 আসামির তদন্তের যে প্রতিবেদন দাখিল নির্দেশ করার কথা রয়েছে সেটি করা হবে, এবং একই সাথে 23 জনের পরবর্তী শুনানির তারিখ কিন্তু ধার্য করা হয়েছে 5 অক্টোবর। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে গালিব ইবনে রিয়াজের, চলুন দেখে আসি। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ সহ 7 মামলায় একযোগে 38 জন আসামিকে রোববার আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা এর আগে কখনোই হয়নি। এদের মধ্যে ছিলেন 9 সাবেক মন্ত্রী, 2 জন উপদেষ্টা, সাবেক বিচারপতি ও পুলিশ কর্মকর্তা। অসুস্থ থাকায় হাজির করা হয়নি সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। সকাল 11:30টার পর ট্রাইব্যুনালে একে একে তোলা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপু মনি, পলক সহ আওয়ামী লীগের 16 জন প্রভাবশালী নেতাকে। জুলাই গণহত্যা মামলায় সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে, তবে এই 45 জনকে ভিন্ন ভিন্ন মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। ট্রাইব্যুনাল আগামী 15ই অক্টোবর প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন। নেতৃত্বে স্থানীয় যারা ছিলেন তাদের মামলার দিন ধার্য ছিল, তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা, এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন।
এদিন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনিও এর মামলারও আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিল। উনি সহ 23 জন সেই মামলার আসামি। তো ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠনও হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। এদিকে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে ট্রাইব্যুনালে নিজের বক্তব্য রাখেন হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটর আপত্তি তুললেও পরে আদালত তার কথা শোনেন। তিনি অভিযোগ করেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। এটি অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে। চিফ প্রসিকিউটরের সাথে বাকবিতণ্ডায় জড়ান ইনু। সাবেক মন্ত্রীরাও উত্তেজিত হয়ে ওঠেন। পরে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, নিয়ম মেনেই পরীক্ষা করা হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল, আপনাকে আমার মক্কেল কিছু বক্তব্য রাখতে চায়। মাননীয় ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি তার বক্তব্য পেশ করেন এবং বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তিনি তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। এদিকে কক্সবাজারের বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে স্থানীয় এমপি বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয় ট্রাইব্যুনাল। এছাড়াও অন্যান্য মামলাগুলোতে ভিন্ন ভিন্ন তারিখ দেন ট্রাইব্যুনাল। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দুদকের করা 6 মামলা বিচারের জন্য বদলির নির্দেশ দিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, দুদকের করা এসব মামলা বিচারের জন্য পৃথক পৃথক আদালতে পাঠানো হয়েছে, তবে এখনও আদালতের নাম ও তারিখ ঠিক হয়নি। এসব মামলায় আসামিদের অনুপস্থিতিতেই বিচার শুরু হতে যাচ্ছে। পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া 65 চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ড। এর আগে গত 29 জুন হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক অ্যাডহক ভিত্তিতে নিয়োগের জন্য 65 জন চিকিৎসকের একটি তালিকা তৈরি করেন। এর অনুমোদন দেন হাসপাতালটির পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক AKM আজিজুল হক। এবছরের 12 ও 13 এপ্রিল হাসপাতালের পরিচালনা বোর্ডের 22 ও 23তম সভার পর 30 জুনের মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে 65 জন চিকিৎসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। পরে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন ও প্রজ্ঞাপন ছাড়া এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন বঞ্চিত ও সাধারণ চিকিৎসকরা। এ নিয়ে 15 জুলাই শিশু হাসপাতালে অভিযানও পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। সাতক্ষীরার ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এক মাদ্রাসা শিক্ষককে হত্যা করা হয়েছে। অভিযুক্ত হামলাকারীকেও গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। তালা উপজেলার শাহপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গণপিটুনিতে নিহত রাজু মানসিক ভারসাম্যহীন। বিকেলে শিক্ষক শরীফুলকে মাদ্রাসার সামনে ডেকে নিয়ে আনে রাজু। সেখানে হঠাৎ করেই মাদ্রাসা শিক্ষককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় শিক্ষক শরীফুলের। পরে স্থানীয়রা এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ থেকে পায়রা বন্দরকে রক্ষায় কাজ করবে সরকার বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে কুয়াকাটায় পায়রা বন্দরের দীর্ঘস্থায়ী মাস্টার প্ল্যান সম্পর্কিত একটি সেমিনারে একথা বলেন তিনি। এর আগে সেমিনারে অংশ নিতে ঢাকা থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটায় পৌঁছান নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টাকে স্বাগত জানানো হয়। পরে শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলায় শুরু হয় সেমিনার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দরকে গ্রিন বন্দর হিসেবে উল্লেখ করেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন, প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ থেকে পায়রা বন্দরকে রক্ষায় কাজ করবে সরকার। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, প্রশাসন এবং সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই কয়দিন 2 দিন পরে পরে আমার চেয়ারম্যান বিআইডব্লিউ বলেন, স্যার 3 নম্বর সিগন্যাল দেওয়া হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সিগন্যাল লোক যাতায়াত করতে পারছে না। ক্লাইমেট চেঞ্জ।
তো এমন সময় বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টির দরকার নেই, আবার এমন সময় বৃষ্টি হবে যখন বৃষ্টিরও দরকার, মানে এমন সময় বৃষ্টি হবে না যখন বৃষ্টির দরকার। তো এই ক্লাইমেট চেঞ্জের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে গেল এক সপ্তাহে 23,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে অভিবাসন ও কর্মসংস্থান নিয়ন্ত্রণ আইন গ্রেপ্তারে অভিযান চলছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 10 থেকে 16 জুলাই পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আইন লঙ্ঘনকারী এসব প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয় 14,500 মানুষ। এছাড়া সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয় যথাক্রমে 5,500 এবং 3,313। গ্রেপ্তার ব্যক্তিদের বেশিরভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় 3,48 লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ অভিবাসী শ্রমিক সেখানে কর্মরত রয়েছে। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধের নির্মাণ কাজ শুরু করল চীন। শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রায় 17,000 কোটি ডলারের এই প্রকল্পের কাজ। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, স্বায়ত্তশাসিত তিব্বতের নিইংচি মেইনলিং পানি বিদ্যুৎ কেন্দ্রে হয় উদ্বোধনী। প্রতিবেশী ভারতের অরুণাচল প্রদেশের কাছে সীমান্ত এলাকায় ব্রহ্মপুত্রের নিম্নাঞ্চলে তৈরি হয় বাঁধটি। স্থানীয়ভাবে নদীটি পরিচিত ইয়াংলাং জাংবো নামে। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প এটি। 5 স্তরের পানি বিদ্যুৎ কেন্দ্র থাকবে এতে। বছরে এই কেন্দ্রে 30,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, যা চাহিদা মেটাবে 30 কোটি মানুষের। হিমালয়ের যে স্থানে ব্রহ্মপুত্র নদ বিশাল ইউটার্ন নিয়ে অরুণাচল প্রদেশ আর তারপরে বাংলাদেশে প্রবেশ করেছে, সেই মোড়ে বিশাল গিরিখাতের মাঝে তৈরি হবে বাঁধটি। বাঁধটি তৈরি হলে বাংলাদেশ ও ভারতে নিম্নাঞ্চলের কয়েক কোটি মানুষের জীবন ও জীবিকার হুমকির মুখে পড়বে বলে শঙ্কা রয়েছে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পেট্রোপভলভস ও কামচাটস্কি অঞ্চলে 7.4 মাত্রা শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। ভূমিকম্পে আধা ঘন্টার মধ্যে নিয়ে পরপর 3বার আফটার শকের ঘটনাও ঘটে, যার একটির মাত্রা রেকর্ড করা হয় 6.7 ও অপরটি 5 মাত্রা। যদিও এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পেট্রোপভলভস্ক ও কামচাটস্কি অঞ্চলে প্রায় 1.5 লাখ মানুষের বসতি রয়েছে। শেষ করছি এখন সন্ধ্যা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেবে সরকার, আশা মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীর দলীয় পদ নিয়ে আগের অবস্থানে বিএনপি। রাজনীতিতে মতপার্থক্য থাকলেও হামলা ফ্যাসিবাদী আচরণ, বলছেন এনসিপি নেতারা। সালাউদ্দিনকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে কক্সবাজারে আজও বিক্ষোভ। গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের স্বজনের উত্তেজিত আচরণে ময়না তদন্ত করা যায়নি। হাসপাতালের বিবৃতি, আরও 4 মামলায় আসামি 5,000-এর বেশি। ডাকসু নির্বাচনের তফসিল 29 জুলাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট, কেন্দ্র থাকছে হলের বাইরে। ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক জানালেন উপাচার্য। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekontv।